শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি এবং আমি আছি মাসুক। শুভ সকাল দর্শক। শুভ সকাল এই কারণে যে দিনের একটি শুরু, এবং দিনের এই শুরুটা কিন্তু ভীষণ সুন্দর হয়, এবং সুন্দর দিনের শুরুতে সুন্দর মানুষকে আমি শুভ সকাল জানাতে চাই। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? একসাথে বলে ফেললাম। আমি ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো? একদমই তাই। সকালবেলা যদি একটা কবিতা তোমাকে আমি শোনাতে চাই তাহলে কেমন হয়? ভীষণ ভালো। কিন্তু আমি তোমাকে শোনাবো না, কিন্তু আমাদের আজকের যে অতিথি আছে তার কিন্তু একটা বিশেষ গুণ হচ্ছে সে কবিতা আবৃত্তি করতে পারে। আমরা নিশ্চয়ই তার কাছ থেকে কবিতা শুনবো, এবং কবিতা দিয়ে শুরু করবো। ইনফ্যাক্ট তার আগে দর্শকদেরকে জানিয়ে নিই কে আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা মেহেদী শরণ। আমরা চলে যাচ্ছি তাকে স্বাগত জানাতে। শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমরা দুজনই ভালো আছি, পুরো রাঙা সকাল পরিবার ভালো আছে। আমরা আমাদের এই আয়োজনে যেহেতু শুরুতে বলে ফেলেছি যে একটা কবিতা দিয়ে শুরু করব, আপনার একটা কবিতা শুনতে চাই, কারণ আমরা জেনেছি যে আপনার একটা গুণ হচ্ছে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন। ছোটবেলায় তো আবৃত্তি করতাম, অনেকদিন পড়া হয় না, একটু মনে হয় মোবাইল দেখেই করতে হবে। জি নিশ্চয়ই। আমার অনেক পছন্দের একটা কবিতা, জীবনানন্দ দাশের বনলতা সেন। ছোটবেলায় পড়তাম, নতুন করে পড়ি আর কি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষিদ্ধের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণায়, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। চমৎকার সুন্দর একটা লাইন, এবং অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি কবিতা আপনি আমাদেরকে শোনালেন। অনেকদিন পরে পড়া হলো কবিতার। চর্চা থাকলে নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। আমরা একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, যদি আপনি এখন অনেক ছোট, তারপরে একদম শৈশবটা কোথায় কেটেছে, জন্ম কোথায় হয়েছে? আমার শৈশব কেটেছে পাবনার বেড়া উপজেলায়। আমার জন্ম সেখানে, সেখানে আমি শৈশব কৈশোর সবকিছুই কেটেছে। ছোটবেলায় প্রচন্ড দুরন্ত বাচ্চা ছিলাম, দুষ্টু বাচ্চা ছিলাম। গ্রাম বা মফস্বল শহরে সাধারণত একটা দুষ্টু বাচ্চা টিনেজ বয়সে তারা যা কিছু করে, আমি তার সবকিছু করেছি, কখনো কখনো তার চাইতেও বেশি করেছি। ঘুড়ি ওড়াতে খুব পছন্দ করতাম। বাড়ির সামনে আমাদের একটা ছোট লেকের মতো আছে, যেটা গ্রামে যে ক্যানালের মতো বলে, সেচ দেয়া হয়। সারাদিন সেই ক্যানালে পড়ে থাকতাম, মাছ ধরতাম। মাছ ধরাটা নেশা ছিল। ছোটবেলায় প্রচুর 3 গোয়েন্দা বই পড়তাম। আমাদের একটা ছোট 3 গোয়েন্দার দল ছিল। আখের ক্ষেতের ভেতরে আমাদের ছোট ছোট নকশাকা থাকতো আর কি। আমরা নিজেকে 3 গোয়েন্দার কোন চরিত্র ভাবা হতো? আমি রবিন মিলফোর্ড। যে কোনো দিন আমি রবিন মিলফোর্ড। আচ্ছা, ভীষণ সুন্দর একটা শৈশব আপনি কাটিয়েছেন, বোঝাই যাচ্ছে, এবং কৈশোরটাও দুরন্ত ছিল, যেটি আপনি বললেন। শৈশব কৈশোরে পড়াশোনার বিষয়টা কেমন ছিল? পড়াশোনার আগ্রহের জায়গাটা? পড়াশোনার আগ্রহ তো কখনোই ছিল না। আমরা আসলে 3 ভাই বোন, আমার বড় ভাই, আমি এবং আমার ছোট বোন। বড় ভাইয়া খুবই ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট। কখনো সে মনে হয় 2 রোলও করেনি, যতগুলো স্কলারশিপ সবকিছু সে পেয়েছে। কিন্তু আমি সেখানে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, পড়তে ইচ্ছা করতো না, কিন্তু সামহাউ রেজাল্ট আবার ভালো হতো আর কি। আমার জীবনের একাডেমিক ক্যারিয়ারের প্রবলেম, আমার অনলি সাকসেস ক্লাস 5-এ আমি একবার ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। এরপর থেকে আস্তে আস্তে বকে যেতে শুরু করি, বাট ছোটবেলায় প্রবাবলি ভালো ছিল। কিন্তু সেই সময়টায় আসলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়াটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার ছিল, এবং শিক্ষার্থীদের মানদণ্ড কিন্তু এখানেই এক প্রকার আমরা নির্ধারণ করতাম যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে সে নিশ্চয়ই ভালো ছাত্র। আসলে আপনি ভালো ছাত্র ছিলেন, হয়তো বা অমনোযোগের কারণে পরবর্তীতে একটু ফাঁকিবাজি ছিল। স্কুলটা শুরু হয়েছিল কোন স্কুল থেকে? আমার ছোটবেলা বেড়া উপজেলাতে আলহের একাডেমি স্কুল, পাবনার অনেক বিখ্যাত একটা স্কুল। মানে ওখানে যারা পড়ে সবাই খুবই ভালো স্টুডেন্ট। আমাদের বাড়ির পাশে সেই স্কুলটা, সেখানেই আমার ক্লাস 8 পর্যন্ত পড়েছি, ছোটবেলার স্কুল আর কি। আচ্ছা, তার পরবর্তীতে তো আমি ঢাকায় চলে আসি ক্লাস 9 থেকে। এরপরে আমার এসএসসি এবং এইচএসসি হয়েছে
ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবং আমার স্কুলের গল্প যদি বলি তাহলে আমার মনে হয় যে মোহাম্মদপুর মডেল স্কুলের গল্পটাই বলা উচিত। আমি সেখানে যেরকম লাক্সারি পেয়েছি, আমি যে মানে যেরকম ফ্রিডম পেয়েছি। ঢাকার স্কুলের আগে আমি একটু শুনতে চাই যে ঢাকায় কিভাবে আসা হলো? এটা কি বাবার চাকরির সূত্রে এমন কিছু ছিল? না, বাবার চাকরির সূত্রে না। মানে আমাদের যেটা হয় যে বললাম ছোটবেলায় ভালো স্টুডেন্ট না হলে রেজাল্ট ভালো হতো। ক্লাস 8-এ আমাদের সময় প্রবাবলি প্রথমবার জেএসসি বা দ্বিতীয়বার জেএসসি পরীক্ষা দিই, তখন 4 সাবজেক্ট ছিল না। কোন একটা সাবজেক্টে যদি A+ মিস হয়ে যেত তখন রেজাল্টও আসলে দেখা যেত যে 4.86 চলে আসছে। তো এইটা যখন আমার রেজাল্ট 4.86 হলো, আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমার বড় ভাই, লিখনের ছোট ভাই আসলে A+ পায়নি। তার মানে বড় ভাইয়ের জন্য সবসময় একটা প্রেসার ফিল হতো না, একটা চাপ ফিল হতো যে ভাইয়া ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হয়নি, সেখানে আমার রেজাল্ট। কিন্তু আপনি বারবারই বলছিলেন যে আমি ভালো ছাত্র না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোথায় আপনি তো আসলে একজন ভালো ছাত্র। হয়তো আপনার ভাই সবসময় ফার্স্ট হতো, আপনি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতেন বলা যায় একরকম। ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম, জানি না হয়তো পড়েছিলাম কিনা। একটা সাবজেক্টের জন্য আপনি A+ পাননি। অন এন এভারেজ এটাকে আমরা খারাপ বলবো না আসলে। একদমই তাই। পর্যায়ক্রমে কি করেছেন সবকিছু জানতে চাই। ঢাকায় কিভাবে আসলেন ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরে। দর্শক, হ্যালো টাস্কের সহ প্রতিষ্ঠাতা মেহেদী শরণ কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে ফোর্বস 30 আন্ডার 30 এর এশিয়া ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। তিনি কাজ শুরু করেন 2017 সালের শেষের দিকে। রোবট ডাকু নামে এর যাত্রা শুরু হলেও এখন এর নাম হ্যালো টাস্ক। প্রথমে অন ডিমান্ড ডেলিভারি দিয়ে শুরু করলেও 18 সালের শুরুতে গৃহকর্মীর সেবা চালু করে হ্যালো টাস্ক অ্যাপ্লিকেশন। অ্যাপেই বাসার লোকেশন দিয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে চুক্তিভিত্তিক গৃহকর্মী ডাকা যায়। হ্যালো টাস্ক ঘন্টা প্রতি গৃহকর্মীর সেবার জন্য বুকিং দেয়া, মাসিক সাবস্ক্রিপশন, গৃহকর্মীদের যাচাই বাছাই এবং তারা যেন সহিংসতা ও নির্যাতনের শিকার না হন তার নিশ্চিতে কাজ করে থাকে। হ্যালো টাস্ক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি বিশ্ব ব্যাংক ও অক্সফাম থেকে অনুদান পেয়েছেন। আমরা আবারও চলে যাই আমাদের অতিথি আলাপনে। বিশ্ব ব্যাংক এবং অক্সফাম থেকে অনুদান পাওয়া বিশাল একটা ব্যাপার, তাই না? আমরা জানবো সেই জায়গাটিতে। ছোটবেলায় ছিলাম, ঢাকা প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম ঢাকায় কিভাবে আসা হলো? ঢাকায় আসা হলো যখন আমি ক্লাস 8-এ আসলে রেজাল্ট ভালো হলো না, A+ পেলাম না, তখন ওই প্রেসারে মনে হলো আমি তো গ্রামে থাকবো না, সবাই আমাকে কম্পেয়ার করবে আমার বড় ভাইয়ের সঙ্গে, আমি ঢাকায় চলে যাব। এবং ছোটবেলা থেকে ওই যে বাংলা সিনেমা দেখে মনে হতো যে ঢাকার জীবনটা কেমন। আমি সম্ভবত 9-এ যখন ঢাকায় আসি, এর আগে কখনো হয়তোবা ঢাকা দেখিনি, মানে আমার মনে নাই আর কি, হয়তো ছোটবেলায় এসেছিলাম। তো ওই একটা ইচ্ছা থেকে ঢাকায় চলে আসি। বাবা মা কি একাই পাঠিয়ে দিল এরকম বিষয়টা? কেউ থাকতেন কিনা ঢাকা? না, আমার বড় ভাই থাকতেন আর কি, শেরেবাংলা ইউনিভার্সিটিতে পড়তেন। আমি এসে ভাইয়ার হলে উঠলাম এবং বাসায় খুবই ঝগড়া করে ঢাকায় চলে এলাম যে আমি আসলে ঢাকার স্কুলে পড়তে চাই। কিন্তু আব্বু আম্মুর প্ল্যান ছিল যে আমি হয়তোবা ঢাকার কোন স্কুলে চান্স পাবো না। সামহাও আমি কিভাবে যেন পেয়েও গেলাম মডেল কলেজে আর কি। তো এরপর থেকে ওনারা না করেনি, যেহেতু চান্স পেয়েছি, নতুন একটা জীবন শুরু হচ্ছে, তখন আবার বাবা মা সাপোর্ট করেছে। সবচাইতে বেশি সাপোর্ট করেছে আমার বড় ভাই। আচ্ছা, মানে আমার যে কোনো আসলে সাহসী সিদ্ধান্ত, বোকা সিদ্ধান্ত, সবকিছুতে আমার বড় ভাই আমার পাশে ছিল। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বড় ভাই একরকম আপনাকে একটা পথ নির্দেশনা দিচ্ছে সব সময়, যে পড়াশোনার ক্ষেত্রেও আপনি যে একটু মাঝে মাঝে ছন্দপতন করছেন সেটারও কিন্তু আপনাকে বোধটা আপনি পাচ্ছিলেন তার কাছ থেকে। এটা খুব সুন্দর একটি বিষয় পরিবার থেকে পাওয়া। পরিবার থেকে আরো যদি কোনো তথ্য আমরা জানতে চাই, বাবা কি করতেন, মা কি করতেন? আমার বাবা হচ্ছে ব্যবসায়ী, পারিবারিকভাবে আমাদের চালের ব্যবসা। আচ্ছা, আমাদের চাচারা দাদারা এই ব্যবসায়ী করতেন। মা ছিলেন গৃহিণী। আচ্ছা, খুব ছোটবেলায় আমার বয়স যখন 18 বছর ছিল তখন তিনি একবার লোকাল কাউন্সিলর হয়েছিলেন। আচ্ছা, মানে একদম তরুণ নারী নেত্রী আর কি। এরপরে তিনি পুরোপুরি গৃহিণী হয়ে যান এবং উনি খুবই কালচারাল মাইন্ডের একজন মানুষ। আম্মা লেখালেখি করতে পছন্দ করেন, প্রচুর বই পড়েন। আমার মায়ের একটাই নেশা বই পড়া। আমার ভেতরে যতটুকু কালচারাল মানে ইচ্ছা আছে, অ্যাক্টিভিটি যা কিছু, সবকিছু আমি আমার আম্মার কাছ থেকে পেয়েছি। একদম ছোটবেলায় আপনার সম্পর্কে আমরা যা জেনেছি কবিতা আবৃত্তি এবং বিতর্ক প্রতিযোগিতার সাথে সংযুক্ত ছিলেন। তো এই যে স্কুল জীবনে এই চর্চাগুলো, সেটা কি গ্রাম থেকে শুরু হয়েছিল নাকি ঢাকায় আসার পর? গ্রাম থেকেই শুরু হয়েছে। আচ্ছা, খুবই মজার একটা গল্প আছে। আমাদের আলহেরা স্কুলে ওমর স্যার নামে একজন শিক্ষক ছিলেন, ওনাকে সবাই বিতর্কের ফেরিওয়ালা হিসেবে জানেন। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন ওনার একটা ডিবেট ক্লাব ছিল ওনার বাড়িতে। মানে আলহেরা স্কুলের সমস্ত স্টুডেন্টরা ওখানে গিয়ে বিতর্ক চর্চা করতো, আমার বড় ভাই করতো, ওদের দেখা দেখে আমিও যেতাম। ওখান থেকে আমার আসলে হাতে খড়ি বিতর্কের কথা বলতে শেখানোটা, সেটা আসলে আমার সেই ওমর স্যারের ক্রেডিট। উনি আমাকে শিখিয়েছেন।
কি ধরনের প্রতিযোগিতা বা কি ধরনের আয়োজনে অংশগ্রহণ করা হতো? বেশিরভাগ বিতর্কই করতাম। খেলাধুলাতে খুব একটা ভালো ছিলাম এমন না, ফুটবল খেলতাম, মাঝে মাঝে আবৃত্তি করতাম, এবং ছোটবেলায় আসলে বিতর্ক আবৃত্তি দুটোতেই বরাবরই প্রথম হতাম, আসলে হয়তো বা সেকেন্ড হতাম, কিন্তু ভালো ছিলাম। সেটা কি একদম স্কুল পর্যায়ে নাকি? একদম শুধু স্কুল না, আমি অনেকবার ন্যাশনাল কম্পিটিশনে জিতেছি, বিতর্ক থেকে, আবৃত্তি থেকেও জিতেছি। চমৎকার। তো সেগুলো অনেক ছিল। গুণে গুণান্বিত আপনি। কিন্তু ঢাকায় এসে কি হলো সেটা আমরা একটু হ্যাঁ, শুনি। শুনি। ঢাকায় এসে তো মোহাম্মদপুর মডেল কলেজে ভর্তি হলাম 9-এ। আমার জীবনের প্রথমবার ল্যাপটপ দেখলাম, কম্পিউটার দেখলাম আর কি, ভাইয়ার ল্যাপটপ। তো এবং ওখান থেকে বকে যেতে শুরু করলাম। আচ্ছা। মানে এই কম্পিউটারটাকে আমার একটা ম্যাজিক মনে হলো, যে এখানে আসলে সবকিছু করা যায়, কিভাবে ওয়েবসাইট বানায় সেটা আসলে শিখতে শুরু করলাম। ওখান থেকে আমার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু, মানে নিজে কিছুটা মানে নুব সফটওয়্যার ডেভেলপার হিসেবে যাত্রা শুরু, এবং বকে যাওয়ার যাত্রাও শুরু। তখন থেকে আমি লেখাপড়া আরো ছেড়ে দিলাম যতটুকু করতাম। তবে যেহেতু বিতর্ক করতাম, এখানে আমার একটা টিচারের নাম বলতে হবে। মডেল কলেজে আমাকে সবাই বিতার্কিক হিসেবেই জানতো, আচ্ছা। ছাত্র হিসেবে জানতো না। তো যখনই কোনো বিতর্কের কম্পিটিশন হতো তখন আমাকে টিচার খুঁজতে আসতো আর কি। তো কোনোদিন এসে আমাকে ক্লাসে পেতো না, আমি তো ক্লাস করি না, আমি হয়তো সাইবার ক্যাফেতে বসে আছি, কিভাবে ওয়েবসাইট বানায় সেগুলো শিখছি। তো উনি একদিন হঠাৎ করে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে গিয়েছেন, যে শরণকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। তখন দেখেছেন আমার মায়ের নাম লাকি, এবং ওই টিচারের নামও লাকি। তখন থেকে উনি আমাকে মানে একদম সন্তানের মতো করে স্নেহ করেন, এবং বলেন যে আমি এখন বুঝতে পারি যে কেন তুই আমাকে এত দৌড়ানি দিস, তারপরে তোকে আমি এত ভালোবাসি, কারণ আমি তো তোর মা। তো লাকি মিস আমাকে থ্রু আউট দ্য হোল জার্নি, 9, 10, 11, 12, 4 বছর উনি আমাকে একদম আগলে রেখেছেন, মায়ের মতো ফ্রিডম দিয়েছেন, লাক্সারি দিয়েছেন। আমি ক্লাস না করলেও আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে না। প্রিন্সিপাল স্যার আমাকে প্রচন্ড ভালোবাসতেন, কেন বাসতেন আমি জানি না। দেখা যেত যে পরীক্ষা হয়তো 10টায়, আমি ঘুমাচ্ছি, সারা রাত কাজ করেছি, প্রিন্সিপাল স্যার নিজে ফোন দিতেন, শরণ তুই কি আসবি? আচ্ছা। মানে এরকম আসলে আমার কলেজ লাইফে হয়েছে, যেটা সাধারণত ঢাকার মতো এত কড়া স্কুলে হয় না। আমি প্রবাবলি ওয়ান অফ এ কাইন্ড ছিলাম, না, কেন এটার ছিলাম জন্য জানি না। নিশ্চয়ই আপনার কোনো অ্যাক্টিভিটি ছিল, আমার যেটা মনে হয়, মানে যেটা তাদেরকে শিক্ষকদেরকে আকর্ষিত attract করতো। করতো, right, জানি না আকর্ষণ আসলে, মানে করতো। আমি তো টিচারদের খুবই সম্মান করি, যদিও দুষ্ট ছিলাম, সম্মান করি, এবং এই বিতর্ক টিতর্ক করতাম, অনেকেই পছন্দ করতো, এটা একটা রিজন হতে পারে। এটা কি এমন ছিল যে বিতর্ক দিয়েই আপনি আপনার সেই স্কুলের কোনো সম্মান বয়ে নিয়ে আসলেন, এরকম কোনো বিষয় কি ছিল, কোনো অ্যাক্টিভিটি দ্বারা? হ্যাঁ, অনেকবার মানে আমাদের যে টিমটা ছিল, আমি ওই ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আর কি। আমরা অনেকগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছি মোহাম্মদপুর মডেলের হয়ে, সেটা একটা রিজন হতে পারে। নিশ্চয়ই। আর শিক্ষকরা তো আসলে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি যে বাবা মার পরেই আসলে শিক্ষকদের অবস্থান, এবং আপনার ক্ষেত্রে তো এটা একটা মানে বিরল দৃষ্টান্ত আমি বলবো। আপনার কাছে জানতে চাই যে আপনি তো সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়েই শুরু করেছিলেন, নিজে ছোট ছোট করে এগিয়েছেন। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনি একটা গ্রাম থেকে আসা ছেলে, নতুন কম্পিউটার পেয়েছেন, সেক্ষেত্রে তো একটা গাইডলাইন দরকার হয়। আপনি কি কোনো গাইডলাইন পেয়েছিলেন নাকি একা একাই শিখেছিলেন? ঠিক সেভাবে করে না, মানে আমি সাইবার ক্যাফেতে বসে বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম, এবং একটা সাইট কিভাবে বানায় ওই কিউরিওসিটি থেকে অনেক কিছু ঘাটাঘাটি করতে করতে শিখেছিলাম। খুব বেশি যে এক্সপার্ট কিছু হয়েছিলাম সেটা না, টুকটাক ওয়ার্ডপ্রেসে বিভিন্ন সাইট বানাতে পারতাম, সেগুলো ক্লায়েন্টের কাছে সেল করতাম। তবে আমার যেটা এখানে অন্য একটা গল্প বলি আর কি, ছোটবেলায় আমার খুবই রেডিও জকি হওয়ার শখ ছিল। আচ্ছা। যেহেতু বিতর্ক করতাম, আবৃত্তি করতাম, তো আমি বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়াতাম, কেউ আমাকে সেরকম করে ব্রেক দিত না। আমি তো মাত্র ইন্টারমিডিয়েটই শেষ করিনি, কেন দিবে? তখন আপনাদের মনে আছে কিনা জানি না, 13 সাল 14 সালের কথা, তখন অনলাইন রেডিওর বেশ জনপ্রিয়তা ছিল, অনেকেই অনলাইন রেডিও করছিল, টুকটাক ভালো জায়গাতেও যাচ্ছিল। আমার মনে হলো অনলাইন রেডিও কিভাবে বানানো যায়। আমি একটা অনলাইন রেডিও বানালাম, এটার নাম হচ্ছে রেডিও অবসর। আমি নিজে কথা বলতাম, আমার বন্ধু বান্ধব সেগুলো শুনতো। তো আমার প্রথম ক্লায়েন্ট, আমি একটা অনলাইন রেডিও বিক্রি করি। ওখান থেকে আমার প্রথম আর্নিং শুরু হয়, আমার এখনো মনে আছে, 3000 টাকায়, আমার এসএসসি পরীক্ষার প্রবলি 7 দিন আগে। তখন দেখলাম যে আমি যেহেতু একটা সাইট বানাতে পারছি, অন্যান্য সাইটও বানানো সম্ভব। প্রচুর স্কুলের ওয়েবসাইট বানাতাম আমি। কি ধরনের ওয়েবসাইট গুলো ছিল? 14 সালেই হবে সম্ভবত, গভর্নমেন্ট থেকে বলা হলো যে স্কুলগুলোর .gov.bd ডোমেইনে আসলে অফিসিয়াল ওয়েবসাইট থাকতে হবে। আমি তখন বিভিন্ন উপজেলার সঙ্গে কথা বলে উপজেলার যত স্কুল আছে সব স্কুলের ওয়েবসাইট বানাতাম, এবং তখন প্রচুর টাকা আর্ন করতাম কলেজে পড়ার সময়টাতেই আর কি। তো সেখান থেকে আমার আসলে আর্নিং এর শুরু। এবং যখন আপনি ছোটবেলায় পয়সা আর্ন করেন, আপনি কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাসী হয়ে যান, আপনি তো আর্ন করতে পারেন, মানে ইউ হ্যাভ নাথিং টু লুজ। ওখান থেকেই প্রবলি পরবর্তী জার্নিগুলো আসলে শুরু। প্রচুর টাকা আপনি আর্ন করছিলেন, কিন্তু আপনার শুরুটা হয়েছিল যে রেডিওটা সেল করার মাধ্যমে 3000 টাকায়। ওই বয়সে 3000 টাকা আসলে অ্যামাউন্টটা কিন্তু
বেশ ভালোই। হ্যাঁ, ভালো তো amount। কেমন লেগেছিল সেই প্রথম আমার খুবই অর্জনের ভালো অনুভূতি? লেগেছিল। আমি সবার আগে যেটা করেছিলাম সেটা একটা কোন আইসক্রিম কিনে খেয়েছিলাম। আচ্ছা, আমি ice নিজেকে cream আগে খেতে নিজে চাই। গিফট হ্যাঁ। দিয়েছিলেন। তারপরে আম্মাকে সম্ভবত একটা শাড়ি কিনে দিতে চেয়েছিলাম, পারিনি, টাকা পয়সা আচ্ছা, খেয়ে আচ্ছা। ফেলেছিলাম। বাট প্ল্যান ছিল যে ৩,০০০ টাকা হয়তো আমার আশেপাশে যত মানুষ আছে সবাইকে কিছু না কিছু দিতে চাই। আচ্ছা। তখন থেকে কি আসলে কোনো প্ল্যান করছিলেন যে আমি আসলে যদি কোনো কাজ করতে চাই বা কোথাও অ্যাসাইন হতে চাই সেটা আমি ওয়েবসাইট নিয়ে করব, বা আমি যে কাজগুলো করছি? হ্যাঁ, ততদিনে আমি আসলে টেকনোলজিটা বুঝতে শুরু করেছি, এবং এটা বুঝতে শুরু করেছি আমি যেহেতু পড়ালেখা করছি না, আমার কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আসলে চান্স হবে না, তো আচ্ছা। পাবলিকে চান্স পাবো ততদিন না। পর্যন্ত কি ইন্টারমিডিয়েটটা কমপ্লিট হলো না? তখনও হয়নি, আচ্ছা। মানে আমি রিয়েলাইজ করছি আর কি। তখন আমার মনে হয়েছে আমার আসলে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার হতে হবে, আচ্ছা। সেটা ট্র্যাডিশনাল ক্যারিয়ার না, সেটা যদি আমি যে রেডিও জকি টকি এগুলোতে আমাকে কেউ ব্রেক দিত হতে পারতো, অথবা ব্যবসা। আমি ছোটবেলা থেকেই আমি সবসময় ব্যবসা করার চেষ্টা করতাম। আচ্ছা। ঈদের মধ্যে ঈদ কার্ড সেল করতাম, এবং কলেজে পড়ার সময় আমরা বিভিন্ন সময়ে অনেক কিছু করেছি। টি শার্টের ব্যবসা করেছি, ওয়েবসাইট সেল করেছি, যখন যেটা মনে হয়েছে করেছি, মানে খুবই কম। ব্যবসায়িক চিন্তা ভাবনাটা সবসময় মাথায় ছিল। এক্স্যাক্টলি। আচ্ছা। সেই প্যাথটা ধরেই আসলে এখানে আসা। আচ্ছা, যখন একটা জায়গায় আপনি পৌঁছালেন, আপনি মনে করেন যে বিভিন্ন স্কুলের ওয়েবসাইট ডেভেলপ করছেন, অনেক রকম উপার্জনও হচ্ছে, অনেক বেশি উপার্জনও হচ্ছে, কিন্তু ওই বয়সে বেশি উপার্জন হলে যেটা হয় যে বকে যাওয়ার প্রবণতাটা আরো বেশি থাকে। বাবা আমার কেমন গাইডলাইন পেয়েছিলেন ওই সময়? আমার মা তো খুবই কড়া একজন মা, উনি সবসময় আমাকে চোখে চোখে রাখতেন। আমি যে বাসায় থাকতাম সেখানে বাড়িওয়ালা আন্টি ছিল আম্মার সিসি ক্যামেরা, সে সবসময় খোঁজ খবর দিত আমি কি করি না করি। তো সেই বকে যাওয়ার সুযোগ হয়নি, এবং মানুষের না একটা অ্যাডিকশন দরকার হয়। আমার জন্য অ্যাডিকশনটা ছিল আসলে কম্পিউটার। আচ্ছা। এই জন্য ডিফারেন্ট কোনো কিছুতে আমি আসলে জড়াইনি। এমনকি আমার এখন একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমি সেই বন্ধুদের সাথে মিশতে শুরু করেছি কলেজ থেকে। আচ্ছা। স্কুল লাইফে আমার আসলে তেমন কোনো বন্ধুই ছিল না ঢাকাতে, আমি একদমই ঘরে একা বসে থাকতাম, হয়তো বা সাইবার ক্যাফেতে যেতাম বা কম্পিউটারে, ভাইয়ের কম্পিউটারে বসতাম। ওই মেশাটা আসলে আমার কখনো হয়নি, বা সেভাবে করে বকে তার মানে যায়নি। নেশা যদি বলতে চাই, বা যেটা সবচেয়ে বেশি ভালো লাগতো কম্পিউটারে কাজ করা, সেখান থেকেই কি আসলে এই হ্যালো টাস্ক বা শুরুতে আপনি যেটা করেছিলেন যে রোবট ডাকো? হ্যাঁ, সেখান থেকেই। আচ্ছা, আমরা সেই জার্নিতেই ঢুকতে চাই যে কি মনে হয়েছিল এবং কত সালে সেটা আপনার মাথায় আসলো, এবং আপনি যেটি অফেয়ারে আমাদের সঙ্গে গল্প করছিলেন যে আপনি এবং আপনার বড় ভাই, আপনি সহ প্রতিষ্ঠাতা, আপনার ভাই ভাইয়াও সহ-প্রতিষ্ঠাতা। তো ভাই কি আসলে এরকম একটি কনসেপ্ট দিল নাকি আপনি নিজে থেকে শুরু করলেন? আমি নিজে থেকে শুরু করলাম। আচ্ছা, শুনি, আমি শুরুটা যখন শুনি। ইন্টারমিডিয়েট শেষ করলাম, শেষ করার প্রবলি 1 মাসের ভেতরে আমি তখন একটা 7 তলা বাসায় থাকতাম, সেই বাসাটাতে লিফট ছিল না। আচ্ছা। তো দেখা যেত যে একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছা করলে নিচে নামতে হয়, ঠান্ডা পানি খেয়ে উপরে উঠতে উঠতে আবার তেষ্টা পাচ্ছে। তো আমার কাছে মনে হলো, ছোট মানুষ তো, ছোট ব্রেনে আসলে যেটা হয়, আমার কাছে মনে হলো এমন যদি একটা সার্ভিস হতো যে আমি আমার বাসায় বসে বলছি আমার এটা দরকার, কেউ একজন আমাকে সেটা বাসায় এসে দিয়ে যাচ্ছে, এটা হলে কেমন হয়। আমি সবার আগে এটা পিচ করলাম আমার বড় ভাইকে, শেরেবাংলা ইউনিভার্সিটি মাঠে বসে। ভাইয়া প্রথম দিন রিজেক্ট করে দিল, দ্বিতীয় দিন রিজেক্ট করে দিল, মানে যে প্রবলেমের কথা বলে রিজেক্ট করে দিল সেগুলো আমি আবার ওয়ার্ক অ্যারাউন্ড বের করলাম, সলিউশন বের করলাম। তৃতীয় দিনে গিয়ে সে রাজি হলো, আচ্ছা। বললো যে আচ্ছা তোর আইডিয়াটা প্রবাবলি কাজ করতে আপনার পারে। আইডিয়াটা কি ছিল? মানে আপনার চিন্তা ভাবনাটা তো ছিল আসলে আমি বসে আছি, আমাকে কেউ দিয়ে যাক, রোবটের মতো। তো সেখান থেকে গৃহকর্মীর আইডিয়াটা কি তখনই আসলে জেনারেট হলো? গৃহকর্মীর না আইডিয়া তখন আসলে আসলে একটা ভাইয়াকে failure কি story। প্রপোজ করছিলেন আপনি? না, তখন গৃহকর্মীর আইডিয়া ছিল না, তখন ছিল অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস, যে মানুষজন যেটা চাবে কেউ একজন গিয়ে তাকে আসলে সেটা দিয়ে আসবে, আমরা সাবস্ক্রিপশন সেল করব। থাকে না ব্রডব্যান্ডে যেভাবে সাবস্ক্রিপশন হয়, আপনি মাসে 500 টাকা দিবেন, যতবার ইচ্ছা কাউকে কিছু একটা অর্ডার করবেন, বাসায় এসে দিয়ে যাচ্ছে, এটা ছিল বেসিক প্ল্যান। আর গৃহকর্মীর আইডিয়াটা পুরোপুরি একটা ফেলিওর স্টোরি। রোবট ডাকোর মোটো ছিল অন ডিমান্ড ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স সার্ভিস। আমরা ততদিনে রোবট ডাকো শুরু করে ফেলেছি, কিছু টাকা ইনভেস্টমেন্ট করেছি, এবং 6 মাসে একটা সিঙ্গেল সাবস্ক্রিপশনও সেল করতে পারেনি, একটাও না। আচ্ছা, এক্ষেত্রে একটু প্রশ্ন করব যে আপনি বললেন যে কিছু টাকাও ইনভেস্ট করে ফেলেছেন, সে সময় তো আপনি একদম স্টুডেন্ট ছিলেন, এই টাকার সাপোর্টটা কিভাবে হলো? প্রথম সাপোর্ট হচ্ছে আমি আমার বাবাকে স্ক্যাম করি। স্ক্যাম কিভাবে হচ্ছে, আমি যেহেতু পাবলিক পরীক্ষার জন্য অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেইনি, বাবাকে বলেছিলাম তুমি যদি আমাকে 2 লাখ টাকা দাও তাহলে তোমাকে আর ভার্সিটি প্রাইভেটে পড়ার জন্য টাকা দিতে হবে না, মানে আমি এটার মধ্যে ম্যানেজ করে নেব। হ্যাঁ, ইট ওয়াজ এ গুড ডিল, মানে 2 লাখ টাকা 4 বছর পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। একদমই। তখন সে টাকাটা দিতে রাজি হলো। ওটা ছিল আমার প্রথম সিড ইনভেস্টমেন্ট, এবং লাকিলি আমরা ওই সময় মার্কেন্টাইলের একটা লোন পেয়ে যাই উদয়ন প্রজেক্টে, সেটা 40 লাখ টাকা। আচ্ছা। আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পড়ে মানে বের হয়েছি, খুবই ছোট মানুষ। একদমই। তো এইটা ছিল আমাদের প্রথম সিড ইনভেস্টমেন্ট। এরপর আস্তে আস্তে তো আমরা বিভিন্ন ফান্ড রেজ করতে শুরু করি। মানে কোন পারপাসে আপনারা পেলেন?
উদয়ন প্রজেক্টটাই ছিল নতুন উদ্যোক্তাদেরকে হেল্প করা, নতুন উদ্যোক্তাদের আসলে লোন দেয়া। তো সেখানে কিভাবে করে যেন ব্যাটে বলে আসলে মিলে না আপনারা কি গিয়েছিল। ততদিনে কোনো কাজ করে এগিয়েছিলেন, মানে আপনাদেরকে তো কিছু দেখাতে হতো? না, এটা শুধুমাত্র আইডিয়া বেসড ছিল, আচ্ছা। শুধু আইডিয়া। আমরা শুধু আইডিয়াটা পিচ করেছিলাম কিভাবে কি রেভিনিউ আইডিয়া জেনারেশন ছিল আপনাদের? যে অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস, আচ্ছা। মানে যেটা টার্নড আউট যে এটা পুরোপুরি একটা ফেলিয়ার স্টোরি, কিন্তু এটাতেই আমরা আসলে প্রথম লোনটা পেয়েছি। আচ্ছা হ্যালো, ওই গৃহকর্মীর কথা বলছিলাম আর কি। তো রোবট ডাকুর মোটো ছিল হচ্ছে অন ডিমান্ড ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। আমরা 6 মাসে যেহেতু একটাও সার্ভিস সেল করতে পারিনি, কোনো এক রাতে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আমি আর আমার বড় ভাই ফেসবুকের মেসেজ দেখতে শুরু করেছি, মানুষজন আমাদের কাছে আসলে কি চায়, আমরা কেন সেল করতে পারছি না। আচ্ছা। তো এই ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স ওয়ার্ডটাকে মানুষজন মিসরিড করেছে, অথবা আমরা হয়তো বুঝিনি। ওরা বলতে শুরু করে আপনারা কি আসলে হেল্পিং হ্যান্ড দেন নাকি, ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট কাছাকাছি ওয়ার্ড, গৃহকর্মী দেন নাকি, কাজের বুয়া দেন নাকি। আচ্ছা আমাদের ফেসবুকে তখন রোবট ডাকুর পেজে যত মেসেজ, 90% মানুষ আমাদেরকে এই প্রশ্নটা করতে শুরু করলো। আচ্ছা তখন আমাদের রিয়েলাইজেশন হলো তো এটাও তো একটা সার্ভিস হতে পারে। আমরা ওই দিন রাতেই সম্ভবত একটা পোস্ট দিলাম ফেসবুকে রোবট ডাকুর পেজেই, একটা গৃহকর্মী মানে ক্যারিকেচার আঁকা আর কি, আচ্ছা। গৃহকর্মী উড়ে আসছে এবং ওখানে লেখা যে অন ডিমান্ড গৃহকর্মী সেবা আসছে। আচ্ছা। পরের দিন সকালবেলা উঠে দেখি এই পোস্টটা 10,000 বেশি শেয়ার হয়ে গেছে। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ লিটারালি আমাদেরকে গালাগালি করছে যে এটা তো আমার আইডিয়া, আপনারা কেন কপি করেছেন। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আমাদের ফার্স্ট ভ্যালিডেশন পেলাম যে গৃহকর্মী সার্ভিসের সম্ভবত ডিমান্ড আছে এবং দ্যাট কুড বি এ বিজনেস। ওখান থেকে শুরু আসলে গৃহকর্মী নিয়ে কাজ করা। আচ্ছা, আচ্ছা শুরুটা যেহেতু ওখান থেকে হয়েছিল, তারও শুরু থেকে আমরা জানতে চাই যে গৃহকর্মী নিয়ে কাজ শুরু করার আগে অনেক ধরনের প্রস্তুতি দরকার হয়, যেমন আপনার সফটওয়্যারটা ডেভেলপ করা, গৃহকর্মী অ্যারেঞ্জ করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারগুলো আসে পরে। কিন্তু কিভাবে তাদেরকে কালেক্ট করলেন বা সোর্সটা কিভাবে হলো, এই বিষয়টা জানতে চাই। শুরুতে তো আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এগুলো খুব একটা মাথায় ছিল না গৃহকর্মীদের প্ল্যাটফর্ম নিয়ে। আমরা কোনো একটা ফর্মের থ্রুতে অর্ডার নিতাম এবং সার্ভ করতাম। গৃহকর্মী কালেক্ট করতাম আমি নিজেই বস্তিতে গিয়ে। আচ্ছা। একটা মজার গল্প বলি, মজার না, খানিকটা স্যাড। গার্মেন্টস গুলোর সামনে দেখবেন প্রতি মাসের 1 থেকে 2 তারিখে প্রচুর মানুষজন ওখানে জমা হয় চাকরির জন্য। তোরা কি করে ডেকে নেয় যে কারা অপারেটর বা অন্যান্য জবের জন্য ডেকে নিয়ে বাদবাকি যারা থাকে ওদেরকে পিটিএ বের করে দেয়। মানে একটা গার্মেন্টস আমি নিজে দেখেছি আর কি। তো ওই ওয়ার্কারদেরকে বিভিন্ন মানুষজন নিয়ে আসে যারা হয়তো হসপিটালে একটা জব দিতে চায়, গৃহকর্মী হিসেবে জব দিতে চায়। তো আমি এটা দেখেছিলাম, আমি মোহাম্মদপুর যেখানে থাকি আমার বাসার পাশে একটা গার্মেন্টস আছে। তো আমি সেখান থেকে প্রথম 12-13 জন গৃহকর্মী আপাকে কথা বলে বলে একসঙ্গে নিয়ে আসি আমাদের ছোট্ট একটা অফিসে। এসে সেখানে আমি ওদেরকে ট্রেন আপ করতে শুরু করি। আমার ফ্রেন্ডের বড় বোন উনি ট্রেনার ছিলেন, গৃহকর্মীদেরই ট্রেনার ছিলেন। উনি ডলি আপু প্রথম আমাদের গৃহকর্মীদেরকে এই ট্রেনিংটা দিয়ে শুরু করেন। সেখান থেকে আসলে গৃহকর্মীর যাত্রা শুরু। আচ্ছা, আপনারা সমস্ত রকম প্রস্তুতি নিয়েই শুরু করলেন আপনাদের এই গৃহকর্মী যে বিষয়টা। তো গৃহকর্মীদের প্রস্তুতির পরে যে বিষয়টা আসে যে ক্লায়েন্ট ডিমান্ড, ক্লায়েন্টদের থেকে কি ধরনের ডিমান্ড আসছে? প্রচুর ডিমান্ড। 17-18 সালের কথা যদি বলি, দেখা যেত যে প্রতি সেকেন্ডে আমাদের 100-এর বেশি অর্ডার পড়ছে, প্রতি সেকেন্ডে, মানে এত বেশি ডিমান্ড ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই গৃহকর্মীরা তো কেউ স্মার্টফোন ইউজ করে না, আপনি তাদেরকে রিয়েল টাইমে অটোমেটিক্যালি কানেক্ট করবেন কিভাবে? তো আমাদের যেটা করতে হয়েছে কাস্টমার সাপোর্ট এজেন্ট রাখতে হয়। মানে আপনি একটা রিকোয়েস্ট প্লেস করেছেন, সে 3-4 জন গৃহকর্মীর সঙ্গে কথা বলে একজনকে রাজি করিয়ে আপনার বাসার ঠিকানা দিয়ে পাঠাচ্ছে। এই পুরো প্রসেস, একটা রিকোয়েস্ট প্রসেস করতে যদি 20 মিনিট লাগে, তাহলে 100 অর্ডার যেটা মানে 100তম অর্ডার যেটা, সেটা ধরতে কিন্তু আমার 4 ঘন্টা 5 ঘন্টার বেশি লেগে যাবে। মানে এই অপারেশনটা স্কেলেবলই ছিল না। আমরা 18 সাল, 19 সাল, 20 সাল 3 বছর প্রচুর ডিমান্ড পেয়েছি। আচ্ছা, প্রচুর গৃহকর্মীও ছিল, আমরা অনবোর্ড করতে পেরেছি, কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি। আচ্ছা, কারণ একটা গৃহকর্মীকে কানেক্ট করতেই তো 15-20 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে। এরপরে তো কোভিডে তো ব্যবসা বন্ধ হয়ে গেল, মানে পৃথিবী কি হবে, মানে কোন দিকে যাবে কেউ কিছুই জানে না। তার মানে 18 থেকে আপনাদের সার্ভিসটা শুরু হলো, গৃহকর্মী সার্ভিসটা। তখন পর্যন্ত আপনারা তেমন সাকসেসফুলি কোনো কিছু করতে পারলেন না? আমরা সার্ভিস দিচ্ছি, 100 সার্ভিস দিচ্ছি প্রতিদিন, কিন্তু আমাদের রিকোয়েস্ট আছে হাজার হাজার, কিন্তু সেগুলো আমরা ক্যাটার করতে পারছি না। কতজন কাজ করতেন এটা নিয়ে? আমরা তখনও প্রায় 20-22 জনের একটা টিম ছিলাম। কাস্টমার সাপোর্টে হয়তো আলাদা করে আরো 20 জন লোক ছিল যারা গ্রাহক এবং গৃহকর্মীদের সাথে এই ব্যাপারগুলো ডিল সমন্বয় করতো। মানে অনেক বেশি মানুষ, একটা সফটওয়্যার কোম্পানিতে আসলে আপনার এত বেশি মানুষ দরকার নাই, পুরো কাজটা আসলে সফটওয়্যারই করবে। কিন্তু তখন আমরা প্রচুর হিউম্যান ডিপেন্ডেন্ট কোম্পানি হয়ে গিয়েছিলাম 18, 19, 20 এই 3 বছর। মানে ব্যবসা হচ্ছে, ডিমান্ড আছে, কিন্তু বড় হচ্ছে না, এই প্রবলেমটা আসলে ছিল।
কোভিড শুরু হওয়ার পরে অনেকের জন্য তো এটা অভিশাপ, আমাদের জন্য সামহাও এটা আশীর্বাদ হয়ে গেল। আচ্ছা, যেটি বলছিলেন যে সবচেয়ে স্ট্রাগল পিরিয়ড যেটা মানুষের গিয়েছে সেটা হচ্ছে আসলে কোভিডের সময়টা, যেটার সময় আপনাদের জন্য একটা আশীর্বাদ ছিল। কিভাবে, আমি একটু জানতে চাই। আশীর্বাদটা হলো তখন তো মানে সবগুলো কোম্পানি বন্ধ হয়ে গেল, পজ হয়ে গেল। তখন আমরা চিন্তা করলাম যে এই সময়টা আসলে কিভাবে কাজে লাগানো যায়। অনেক টিম মেম্বার, প্রায় 30 জনের কাছাকাছি মানুষ আমাদের পেরোলে, কোভিডের সময় এদেরকে ছাঁটাই করার কোনো সুযোগ নেই, ব্যবসা হচ্ছে না, তো তাদেরকে তো কোনো না কোনোভাবে কাজে লাগাতে হবে। হঠাৎ করে আমরা আসলে ব্রেনস্টর্ম করতে করতে এটা মানে মাথায় এলো যে আমাদের একজন গৃহকর্মীদেরকে কাজে যে যেতে হয়, ইনস্ট্রাকশন একজন হিউম্যান এজেন্ট দেয় ফোন কলের মাধ্যমে। তো এক এক এজেন্ট এক এক ভাবে গৃহকর্মীদের সাথে কথা বলে। কেউ বলে আপা একটু যান না কাজে, এই টোনেই আসলে হয়তো সে কাজে চলে যাচ্ছে। কেউ একটু কড়া ভাষায় কথা বলে, আজকে না গেলে কিন্তু কালকে কাজ দিব না। তো গৃহকর্মীরা এই কথাটার উপরে বেস করে আসলে কাজে যায়। আমরা চিন্তা করলাম আমরা কি এই প্রসেসটাকে অটোমেটেড করতে পারি কিনা। তখন থেকে আমরা আইভিআর ডেভেলপ করতে শুরু করলাম, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, পুরোটা এআই ড্রিভেন। মানে এখন যেটা হয়, একজন গ্রাহক যখন আমাদের অ্যাপে একটা রিকোয়েস্ট প্লেস করে, সেটা অটোমেটিক্যালি একটা লোকাল কলে ট্রান্সফার হয়ে যায়। বাংলাতে গৃহকর্মীর কাছে কল যায় এবং ওকে বলে যে এরকম একটা কাজ এসেছে অমুক জায়গা থেকে, আপনি কি করবেন? ও বলে হ্যাঁ করব, অথবা ওয়ান প্রেস করে সঙ্গে সঙ্গে সে কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনি অ্যাপে দেখতে পাচ্ছেন এই গৃহকর্মীটা কানেক্টেড হয়েছে। ওকে জিজ্ঞাসা করে কতক্ষণ সময় লাগবে আপা আপনার? 1 ঘন্টা, আধা ঘন্টা। সে 1-2 প্রেস করে অথবা মুখে বলে সেই মানে ইন্টারাকশনটা করছে। এটা যখন হয়ে গেল, আমরা জাস্ট মানে ফান পারপাস এটা আসলে ডেভেলপ করলাম, যেটা কাজ করে কিনা দেখার জন্য। কোভিড শেষ হয়ে যাওয়ার পর যখন লকডাউনগুলো তুলে নেওয়া হলো, প্রথম দিন আমরা যখন এই কলটা ডিসপ্যাচ করলাম, রিকোয়েস্ট আসলো, কোনো একজন হিউম্যান এজেন্ট কল না দিয়ে অটোমেটিক্যালি একটা রোবোটিক ভয়েস গৃহকর্মীদের কাছে কাজের অফার দিচ্ছে। তখন দেখলাম যে তারা আসলে রেসপন্স করতে শুরু করেছে, ওয়ান প্রেস করছে বা বলছে হ্যাঁ আমি কাজে যাব। সেটা আমরা আবার ডিটেক্ট করছি, কানেক্ট করে দিচ্ছি, ফুল প্রসেস অটোমেটেড হয়ে গেল। এবং তখনও পর্যন্ত এই আইভিআর টেকনোলজিটার আমরা কোনো নাম দিইনি। কিন্তু আমরা যখন ওরা যে এরিয়াগুলোতে থাকে, যে কমিউনিটি থাকে, ওখানে আমাদের প্রচুর নিজেদের লোকজন আছে, ওরা ওদের কাছে গিয়ে বলতে শুরু করলো আজকে আমাকে কম্পিউটার আপা ফোন দিয়েছে। মানে ফিমেল ভয়েসে আসলে কথা বলে, কম্পিউটার আপা ওরা নিজেরাই নাম দিয়েছে। তারপর থেকে আমরা আমাদের এই টেকনোলজিটার নামও দিয়েছি কম্পিউটার আপা। এখন গৃহকর্মীদেরকে ফোন দিয়ে সবার আগে ওই রোবোটিক ভয়েসটা এখন অনেকটাই হিউম্যান লাইক হয়েছে, মানে মানুষের মতো করে কথা বলে। সে বলে আপা আমি হ্যালোটাস থেকে কম্পিউটার আপা বলছি, আপনার জন্য তো একটা কাজ আছে, আপনি করবেন? মানে প্রত্যেকটা কাজ অনুযায়ী, প্রত্যেকটা গৃহকর্মী অনুযায়ী কোন গৃহকর্মী কি ধরনের কথা শুনতে পছন্দ করে, সেভাবে আমাদের এই টেকনোলজিটা চেঞ্জ হয়ে যায়। ওকে ওর মতো করে কথা বলে। কেউ যদি বলে আজকে কাজ করব না, ওকে আবার রিকোয়েস্ট করে আপা একটু জান না আজকের কাজটা। আচ্ছা, বিষয়টা কিন্তু খুবই মজার সাকি, তাই না? আর এই জন্যই হয়তো মানে কানেক্টিভিটিটা এত ইজি হয়েছে। আর আপনারা যেহেতু পুরো ঢাকায় এখন সার্ভিসটা দিচ্ছেন, ঢাকার বাইরে না, তো তার মানে এটা বলা যায় ওয়ান কাইন্ড অফ আমরা উবারের সেবাটা যেভাবে নেই পুরোপুরি তাই না, একদম মানে এলাকা ভিত্তিক, হয়তো সেই এলাকা থেকে আপনারা কাউকে পিক করছেন। সেইভাবেই কি আসলে পুরো ঢাকা থেকে যে গৃহকর্মীরা, সেইভাবেই কি তাদেরকে নিয়ে আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করছেন? মানে আমার কাছে জিনিসটা খুব টাফ মনে হচ্ছে, আমি একটু জানতে চাই পুরো ঢাকা থেকে আপনারা কিভাবে কানেক্ট করছেন? ঢাকাতে ইনিশিয়ালি 87টা স্লাম এরিয়া আছে, বস্তি এরিয়া। গৃহকর্মীদের মানে ওখানেই সাধারণত বেশিরভাগ গৃহকর্মী থাকে। তো যেহেতু আমরা ইন দ্য মিন টাইম অনেকগুলো বছর চলে গেছে, 4-5 বছরের বেশি, 6 বছর চলে ইনফ্যাক্ট। তো আমাদের ওই কমিউনিটিতে আসলে মোটামুটি যোগাযোগ হয়েছে, আমাদেরকে গৃহকর্মীরা চিনতে শুরু করেছে। সবগুলো জায়গা থেকে আমাদের প্ল্যাটফর্মে এখন গৃহকর্মী আছে। 87টা স্লাম থেকেই আছে, প্রত্যেকটা এরিয়া থেকে ইনফ্যাক্ট গৃহকর্মী আছে। যে কোনো এরিয়াতে যদি কেউ রিকোয়েস্ট প্লেস করে, নিয়ারেস্ট গৃহকর্মীটাই কানেক্টেড হয়, যেতে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে, সে বাসায় গিয়ে কাজটা করে দিয়ে চলে আসে। এক্ষেত্রে একটা বিষয় বারবারই আমার মাথায় আসছে, সেটা হচ্ছে গৃহকর্মীরা আপনাদের সাথে যে কাজ করবে, যারা পূর্ব অভিজ্ঞতা নিয়ে আসছে আপনাদের সাথে কাজ করে, তাদের বিষয়টা একরকম। নতুন গৃহকর্মীরা এই অ্যাপে বা আপনাদের সাথে এই প্রসেসে কেন কাজ করবে? আরও একটি বিষয় আছে যেটি আমি জানতে চাই, যে সেবা গ্রহীতা এবং সেবা দানকারী দুপক্ষেরই নিরাপত্তার একটা বিষয় আছে, এটি আপনারা কিভাবে নিশ্চিত করছেন? হ্যালোটাস্ক আসলে একটা প্ল্যাটফর্ম যেটা গৃহকর্মীদেরকে ডিগনিটি প্রোভাইড করে। আপনি যদি আমাদের গৃহকর্মীদেরকে দেখেন, তাদের আলাদা করে একটা গোলাপি রঙের ভেস্ট আছে, যে ভেস্টটা পরে সে গ্রাহকের বাসায় কাজে যায়, আইডি কার্ড আছে, এবং প্রত্যেকটা গৃহকর্মী অ্যাটলিস্ট 15,000 টাকা হ্যালোটাস্ক থেকে আর্ন করে।
আচ্ছা। এবং আমি যদি আপনাকে একটা ছোট্ট ডেটা বলি, ঢাকা শহরে যত গৃহকর্মী আছে এদের অ্যাভারেজ আর্নিং গত বছর পর্যন্ত ছিল 5,500 টাকার আশেপাশে। কেউ কেউ হয়তো একটু বেশি আর্ন করে, কিন্তু অ্যাভারেজ আর্নিংটা 5,000 টাকার কাছাকাছি। কিন্তু হ্যালোটাসকে আসলে সেই আর্নিংটা একদম মানে সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। এবং এখানে তারা রেসপেক্ট পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে। নিরাপত্তাটা কিভাবে পাচ্ছে? একজন গ্রাহক যখন আমাদের প্ল্যাটফর্মে রিকোয়েস্ট প্লেস করেন, তার তো আমরা নাম রাখি, ফোন নাম্বার রাখি, ফোন নাম্বার এগেইনস্ট একটা এনআইডি কার্ড রাখা থাকে টেলিকম কোম্পানিগুলোর কাছে, যেগুলো অ্যাক্সেসেবল যদি কোনো দুর্ঘটনা ঘটে। এবং কোনো বাসায় কাজের পরে কমপ্লেন করার একটা জায়গা আছে। গৃহকর্মীরা আমাদেরকে সরাসরি কমপ্লেন করতে পারে যে এই বাসায় আমার সঙ্গে একটু বাজে ব্যবহার করেছে। তখন অটোমেটিক্যালি ওই গৃহকর্মীটা ওই বাসায় আর কাজে যায় না, মানে কাজ পায় না। আবার রিপিটেড যদি আমরা কমপ্লেন পেতে শুরু করি, ওই গ্রাহককে আমরা অর্ডার প্লেস করতে দেই না। সেম গোস ফর আমাদের গৃহকর্মী যারা আছে। গৃহকর্মীদের বিরুদ্ধে যদি আসলে অনেক বেশি কমপ্লেন থাকে, তখন আমরা তাদেরকেও আমাদের প্ল্যাটফর্ম থেকে বের করি। প্রথমে ট্রেনিং এ পাঠাই, কয়েকটা ধাপ শেষ হলে আমরা আমাদের প্ল্যাটফর্মে রাখতে দেই না। ভেরিফিকেশন নিয়ে যদি কথা বলি, আমাদের প্রত্যেকটা গৃহকর্মী একদম এনআইডি ভেরিফাইড। একদম জাতীয় পরিচয়পত্রের যে সার্ভার, সেখান থেকে আমরা চেহারা ম্যাচ করে এদেরকে ভেরিফিকেশন করেছি যে এই গৃহকর্মীটাই সেই গৃহকর্মী এবং তাদের এনআইডি আছে, তার ট্রেসেবল। তো এরপরে দেখা যায় কি, এই গৃহকর্মীরা আর আলাদা করে অকারেন্স করার সাহস পায় না, যেহেতু তাদের সমস্ত ডেটা আমাদের কাছে আছে। আমরা গত 6 বছরে প্রায় 6 লাখের বেশি সার্ভিস দিয়েছি। আমাদের এখানে মানে থেফট কেস যদি বলি, ঘটেছে 3টা। 3টা ক্ষেত্রে আমরা গৃহকর্মীদেরকে ট্রেস করতে পেরেছি, ক্ষতিপূরণ আদায় করতে পেরেছি। এনআইডি গুলো ভেরিফাইড না হলে কিন্তু আমরা এটা পারতাম না। এবং যদি আপনি মার্জিনের দিক থেকে চিন্তা করেন, 3টা আউট অফ 6 লাখ ভেরি মানে মিনিমাল একটা নাম্বার। আর কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটেনি, কোনো ফিজিক্যাল অ্যাবিউজের ঘটনা ঘটেনি। কারণ গ্রাহক এবং গৃহকর্মী দুজনেই মানে মনে করে যে এটা তো কোম্পানি, এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমি তো লায়াবল। এবং আমাদের সেরকম কিন্তু লিগ্যাল টিমও আছে, যে কোনো প্রবলেমে আসলে আমরা ইন্টারফেয়ার করি এবং যে আসলে ভিকটিম তার হয়ে আমরা যাতে সাপোর্ট দিতে পারি, সেই পুরো প্রসেসটা আমাদের আসলে রেডি করা আছে। বাহ, চমৎকার। এবং আপনি যেটি বলছিলেন যে 15 to 16,000 না, 15 থেকে 16,000 টাকা একজন গৃহকর্মী আর্ন করতে পারেন। আমি যদি একটু আপনাদের প্রসেসটা জানি, তার মানে কি এখানে ওরা আপনাদের কাছে আপনাদের আন্ডারে কাজ করে স্যালারি বেসিস? বিষয়টা কি এমন নাকি আসলে এখানে স্যালারি বেসিস না? আমাদের এখানে যারা কাজ করে সবাই আসলে ফ্রিল্যান্সার, ওর নিজের মতো করে ওনারা কাজ করে আর কি। তো আমাদের এখানে দেখা যায় যে 75 থেকে 80% কমিশন ওরা নিজেরা পায়, বাদ বাকি টাকাটা আসলে আমরা পাই প্রত্যেক কাজের আন্ডারে। আবার পাশাপাশি অনেক বোনাস পায়। পুরো মাসে হয়তো কেউ যদি 20টা কাজ করতে পারে, এক্সট্রা বোনাস পাচ্ছে। ঈদের ভেতরে কাজ করলে প্রতিদিন হয়তো 1,000 টাকা করে এক্সট্রা পাচ্ছে। এরকম বোনাস ফ্যাসিলিটি আসলে আছে। হ্যালোটাস্কের কিছুটা মানে গ্রাহক পর্যায়ে যদি বলি, আমিও দেখেছিলাম কয়েকবার, যদিও আমার ডাকা হয়নি, কিন্তু আমি শুনেছি যে একটু বলা হয় যে একটু এক্সপেন্সিভ। এই বিষয়ে কি বলবেন? হ্যালোটাস্কের প্রাইস আসলে এক্সপেন্সিভ একটা সার্ভিস, সেটা হচ্ছে অন ডিমান্ড সার্ভিস, যেটাকে আমরা ইমার্জেন্সি সার্ভিস বলি। মানে হঠাৎ করেই আপনার গৃহকর্মী আপনার বাসায় আসেনি, সেদিন তো আপনি বিপদে পড়ে গেছেন। তো তখন যদি আপনি রিকোয়েস্ট করেন, একজন গৃহকর্মী আপনার বাসায় যাচ্ছে, মানে তাকে আগে থেকে রেখে দিতে হচ্ছে। আমার কখনো কখনো হয়তো সব গৃহকর্মী কাজও পায় না। কনসিডারিং অল দ্য ফ্যাক্টস, এই সার্ভিসটা কিছুটা এক্সপেন্সিভ হয়তো বা হতে পারে, প্রতি ঘন্টা 200 টাকা রেগুলার বেসিস। কিন্তু মান্থলি সার্ভিস যেটা, সেটা মোটে এক্সপেন্সিভ না। এটা 100 টাকা আওয়ার, এবং কোন কোন এরিয়াতে তার চাইতেও কম কাজ প্রতি হিসাব হয়। আর মান্থলি সার্ভিসের সবচাইতে বড় বেনিফিট যেটা, গৃহকর্মীরা কিন্তু আসলে 30 দিন বা 26 দিনও যদি বলি কাজ করতে কিন্তু পারে না টানা। এরা আসলে 20 দিনের বেশি কাজ করা হয়তো লেবার ওয়ার্ক করে, এজন্যই পারে না। তো আমরা মান্থলি সার্ভিসে ইনশিওরড 26 ডে সার্ভিস দিই। একজন গৃহকর্মী না গেলে অন্য একজন ভেরিফাইড ব্যাকআপ গৃহকর্মী পাঠিয়ে দিচ্ছে। মানে কাস্টমারের জন্য এটা রিলায়েবল, সিকিউর, এবং আসলে টেনশন করতে হচ্ছে না, গৃহকর্মী আসছেই। তো সেই জায়গাটা থেকে চিন্তা করে কিছুটা এক্সপেন্সিভ কিনা, প্রবাবলি হ্যাঁ, কিন্তু আসলে এই বিজনেসটা তো সাস্টেইনও করতে হবে। মানে সবকিছু মিলিয়ে হয়তো মানে স্বাভাবিকভাবে আমি বললাম একটা অভিযোগ আপনাদের দিক থেকে তো নিশ্চয়ই গ্রাহকদের বিভিন্ন রকম চাহিদা বা অভিযোগও থাকে, সেগুলো নিয়েও যদি একটু শুনি। গ্রাহকের অনেক বড় একটা অভিযোগ অনেক দিন পর্যন্ত ছিল, পুরো ঢাকাতে সার্ভিস পাওয়া যায় না। আচ্ছা, পুরো ঢাকার একদম আনাচে কানাচে সার্ভিস দিতে গেলে আসলে কোন কোন এরিয়াগুলো এই সার্ভিসের আন্ডারে আছে? পুরো ঢাকাতে আছে এখন, পুরো ঢাকাতে আছে। কিন্তু এই প্রবলেমটা আমরা ট্রিকি ওয়েতে সলভ করেছি। মানে আমরা যদি পুরো ঢাকাতে আসলে আনাচে কানাচে সার্ভিস দিতে চাই, যে সবচেয়ে নিয়ারেস্ট গৃহকর্মী সার্ভ করবে, তাহলে অ্যাটলিস্ট 5 লক্ষ গৃহকর্মী লাগবে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা মহল্লাতে যদি আমি একজন করে গৃহকর্মী রাখতে চাই।
কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না, সেই ক্যাপাসিটি আমাদের এখনো হয়নি। এখন যেটা হয়, আমাদের গৃহকর্মীরা লং ডিস্টেন্স ট্রাভেল করে, মানে মোহাম্মদপুরের গৃহকর্মীটা হয়তো শ্যামলে গিয়ে কাজ করছে, আমরা তাদেরকে যাতায়াত ভাড়া দিতে হচ্ছে, প্রাইসটা একটু বেশি হওয়ার এটাও একটা রিজন। এভাবে করে আমাদের পুরো ঢাকাতে আসলে সার্ভিসটা। আচ্ছা, গৃহকর্মী হিসেবে আসলে সেবাগ্রহীতারা কি শুধু নারী গৃহকর্মীকেই প্রেফার করছেন নাকি পুরুষ গৃহকর্মীও আছে আপনাদের? ঢাকাতে আসলে গৃহকর্মী বলতে আমরা যেটা বুঝি, নারী গৃহকর্মীদেরকেই প্রেফার করে। আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে শুধুমাত্র নারী গৃহকর্মী। আচ্ছা, তবে হ্যালো টাস্ক মূলত আসলে একটা কেয়ার গিভিং প্ল্যাটফর্ম হতে চাই, মানে গৃহকর্ম তো কেয়ার গিভিং এরই পার্ট। আমরা আসলে বেবি কেয়ার লঞ্চ করতে চাই, এল্ডারলি কেয়ার, নার্সিং সেবা, এগুলো লঞ্চ করতে চাই। আচ্ছা, মানে কেয়ার রিলেটেড যা কিছু সার্ভিস সেগুলো আমরা প্রোভাইড করতে চাই। যেহেতু আমরা কানেক্টিভিটি সলভ করেছি, এখন আমাদের জন্য এটা আসলে করাটা অনেক ইজিয়ার। প্রশিক্ষণের একটা বিষয় আপনি এর আগে উল্লেখ করেছেন, গৃহকর্মী আসলে যে সার্ভিসগুলো দিচ্ছে, যে সেবাগুলো দিচ্ছে, সেই সেবার ক্ষেত্রে কি কি ধরনের সেবার প্রশিক্ষণ নিয়ে তারা গিয়ে সেবা দিচ্ছে? আমাদের 16,000 গৃহকর্মী আছে যারা ওই যে অক্সফামের অনুদানের কথা আপনি বললেন, অক্সফামের থ্রুতে ইউসেপ স্কুল থেকে আসলে তারা একদম হার্ড স্কিল ট্রেনিং পেয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে কিভাবে ওয়াশিং মেশিন চালাতে হয় সেই ট্রেনিংটা তারা পেয়েছে। আর বাদবাকি গৃহকর্মীদেরকে আমরা শুধুমাত্র সফট স্কিল ট্রেনিং দিই বা দিতে পারি আর কি, মানে বিহেভিয়ারটা কেমন হবে, গ্রাহকের সঙ্গে কিভাবে কথা বলবে, থিওরিটিক্যাল ব্যাপার সেবারগুলো ট্রেনিং দেওয়া হয়। বাট এটা একটা বিশাল গ্যাপ। আসলে একজন গৃহকর্মীর হার্ড স্কিল ট্রেনিংই পাওয়া উচিত, কিভাবে রান্না করতে হয় সেটাই জানা উচিত। তার স্কিল আপগ্রেডেশন হলে তবেই না তার আসলে স্যালারি বাড়বে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের ভেতরে আমরা নিজের একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই, একটা সেন্টার অ্যাটলিস্ট, যেখানে আমাদের গৃহকর্মীরা আসলে ট্রেনড আপ হবে। এই যে গৃহকর্মীদেরকে নিয়ে আপনি কাজ করছেন, অফিস মেইনটেনের যে ব্যাপারটা বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, অন্যান্য অফিসের ক্ষেত্রে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো একরকম, কিন্তু এটার ক্ষেত্রে আসলে কাস্টমার ডিলিংটা বলেন বা আপনার এমপ্লয় ডিলিংসটা বলেন, দুটোই একটু ভিন্ন। তো সেই জায়গা থেকে আপনি কতটা এনজয় করেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমাদের অফিসে আমরা প্রতিদিন বিকেল বেলা ক্রিকেট খেলি অফিসের ভিতরে, এবং শুধু মজার খেলা না, ভেরি কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচ অফিসের ভিতরে আর কি, নেটে টাঙানো আছে। এবং আমি যেহেতু নিজে বিতার্কিক মানুষ ছিলাম, আমাদের অফিসে ডিবেট ছাড়া কোনো ডিসিশন নেওয়া হয় না, সেটা যেই হোক, সেটা একটা ইন্টার্নও যদি জয়েন করে, মানে তার মতামত দেওয়ার জায়গা আছে। সবাই মিলে আমরা একটা ডিসিশন নিই, ফেলিয়ারের ভাগও আসলে সবাই মিলে নিই, সাকসেসের ভাগটাও সবাই মিলে নিই, এবং খুবই ইয়াং একটা টিম। আমাদের এখানে যারা কাজ করে একদম শুরু থেকেই কাজ করে, কোম্পানিটাকে ভালোবেসে কাজ করে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে কোম্পানিটা গ্রোথ হচ্ছে। এবং যদিও আমরা আসলে ব্যবসা করি, কিন্তু হ্যালো টাস্কের ইম্প্যাক্ট গৃহকর্মীদের লাইফে যে কি বিশাল, এটা আমি বোঝাতে পারবো না। মানে আমাদের প্ল্যাটফর্মের গৃহকর্মীদের মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে, তারা যেভাবে কথা বলে, আপনি যদি কখনো আমাদের সার্ভিস নেন আপনি দেখতে পারবেন, মানে আত্মবিশ্বাসে টকবক করছে। এগুলা কিন্তু আমরা আসলে করতে চেয়েছি ব্যাপারটা এমন না, হয়ে গেছে। তোরা যখন দেখতে পাচ্ছে একটা প্ল্যাটফর্ম কিছু মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছে, তখন এই ভালোবাসাটা, ডেডিকেশনটা অটোমেটিক্যালি চলে আসে। আপনাকে একটা মজার তথ্য দিব, একটু কন্ট্রোভার্সিয়াল অবশ্যই। আমাদের হ্যালো টাস্কে গৃহকর্মীদের ডিভোর্স রেট অনেক বেশি। একদিন হঠাৎ করে আমি অফিসে এসে দেখি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে অমুক গৃহকর্মীর ডিভোর্স হয়ে গেছে, মাঝে মাঝেই শুনি। আমি কিউরিওসিটি থেকে জানলাম কেন, মানে হ্যালো টাস্কে গৃহকর্মীদের সবারই কি ডিভোর্স হয় নাকি? পরে যখন এটা নিয়ে একটু মানে যাচাই বাছাই করলাম, দেখলাম এই গৃহকর্মীরা আসলে নির্যাতনের শিকার হাজবেন্ডের কাছ থেকে, মানে ভয়ঙ্কর ভাবে ফিজিক্যাল অ্যাবিউজের শিকার। তো যখনই তারা টাকা আর্ন করতে শুরু করেছে, যখন তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, তখন তাদের ডিভোর্স রেট বেড়ে গেছে। তারা ওই নির্যাতনকারী মানে হাজবেন্ডের সঙ্গে আর থাকতে চায় না। এই যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু আমি আসলে মানে করার জন্য করিনি, আমি তো ব্যবসা করতে চেয়েছিলাম, কিন্তু হ্যালো টাস্কে ইম্প্যাক্টটা তৈরি করেছে, এবং নিশ্চয়ই এটা পজিটিভ। হাঁটি হাঁটি পা পা করেই আসলে এগোনো, এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠানই আসলে একদিনে চরম শিখরে পৌঁছে যায় না। কিন্তু ব্যবসার শুরুতে অনেক ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে, যেহেতু আপনি নারী গৃহকর্মীদেরকে নিয়েই কাজ করছেন, তাদের সাথে কোনো রকম বাজে ঘটনা ঘটছে কিনা, বা অফিসে এসেও সবাই তো আসলে একরকম না, অফিসেও অনেক রকম ঘটনা থাকতে পারে। এই ধরনের কোনো বাজে সিচুয়েশনে আপনারা পড়েছেন কিনা এটা একটু জানতে চাই। আমরা পড়িনি আসলে, আমাদের এখানে ফিজিক্যাল বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা একটাও ঘটেনি। ওই যে বললাম যে সিকিউরিটিটা আমরা আসলে এনশিওর করার চেষ্টা করি, গ্রাহক বা গৃহকর্মী কেউ এই ধরনের সাহস আসলে পায় না। আর একটা সিকিউরিটি মেজারমেন্ট আমাদের আছে, আমরা ব্যাচেলর বাসাতে সার্ভিস দিই, কিন্তু একজন ফিমেল মেম্বার আসলে উপস্থিত থাকতে হবে। ফ্যামিলি বাসাতে এই অকারেন্সের হারটা নেই বললেই চলে। তো সেখান থেকে আসলে ব্যাপারটা সিকিউর আমাদের এখনো
আলহামদুলিল্লাহ এরকম কোনো ঘটনা তার মানে ব্যাচেলার বাসায় আসলে এই সার্ভিসটা পাওয়া যাবে না যদি না কোনো নারী সেখানে উপস্থিত থাকেন। আমি একটু শুরুর দিকে যদি যাই, যে আপনারা কোনো প্রতিবন্ধকতার শিকার হননি শুরুতেই যখন কাজ করেছেন? আপনি বলছিলেন যে প্রায় 87টা বস্তি রয়েছে ঢাকায় এবং প্রত্যেকটা থেকে আপনারা গৃহকর্মী কালেক্ট করেছেন। শুরুটা তো আসলে এত মানে ইজি হওয়ার কথা না। আপনারা যখন গিয়েছেন, কথা বলেছেন, শুনতে চাই সেই সময়টা কেমন প্রচুর ছিল? প্রতিবন্ধকতার শিকার হয়েছে। কোন সাল সেটা মনে নেই, 17 বা 18ই মনে হয় হবে। ওই যে কল্লা কাটার গল্প শুরু হয়েছিল না, মানে গলা কেটে ফেলে, তখন তো আমরা ওই ইসলাম এরিয়াগুলোতে আসলে আমাদের এই মোবিলাইজেশন গুলো করি, গৃহকর্মীদেরকে কনভিন্স করার ট্রাই করি আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য। অসংখ্যবার আমরা দৌড়ানি খেয়েছি, অসংখ্যবার। মানে ভাবতো যে আমরা আসলে নিয়ে বিক্রি করে দিব কিনা বা অন্য কোনো ঘটনা ঘটবে কিনা। এমনও হয়েছে যে মানে পুলিশের হেল্প নিয়ে আমরা হয়তো একটা বস্তিতে গিয়ে কাজ করছি। এরকম প্রবলেম আসলে শুরুতে অনেক ফেস করেছি, কিন্তু এখন হ্যালোটাস আসলে ওই বস্তি এরিয়াগুলোতে গৃহকর্মীদের ওরা যেখানে থাকে, ওনারা যেখানে থাকে, সেখানে আমরা ব্র্যান্ড। আর এখন তো আসলে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে, আপনার একটা গৃহকর্মী হয়তো আরো 5 জনকে ধরে নিয়ে আসছে। তারাই আসলে কিন্তু শুরুতে তো আপনাদের এই যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি করা না, আপনাদের উপর যে আস্থা রাখবে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হয়েছিল? পুলিশের সহায়তা নিলেন, সেখানে পুলিশকেও তো নিশ্চয়ই আপনাদের বোঝাতে হয়েছে বিষয়টা, মানে হ্যালো টাস্ক বা রোবট ডাকো একেবারেই তো নতুন একটা কনসেপ্ট, এটা সম্ভব কিনা, কি করেছিলেন তখন? সবাইকে শুধু বোঝাতে হয়েছে, আমার বাবা মা থেকে শুরু করে, যেমন মানে আমার মা তো কখনো ব্যবসা করি চায়নি, তাকেও বোঝাতে হয়েছে, আবার তার উপরে গৃহকর্মীদেরকে নিয়ে কাজ করছি, ইট ডাজন্ট সাউন্ড কুল। মানে সেখান থেকে আসলে সবাইকে কনভিন্স করতে করতে এই জায়গাটাতে আসতে হয়েছে। এমনকি আমি যখন আমার ফার্স্ট এমপ্লয়ি হায়ার করি, তাকেও আমার কনভিন্স করতে হয়েছে। নরমালি কি হয়, এমপ্লয়িরা নিজেদেরকে সেল করে একটা কোম্পানিতে চাকরি নেয়, তাকে আমার কোম্পানি সেল করতে হয়েছে, হ্যালোটাস একদিন অনেক বড় কোম্পানি হবে, ওয়াই নট ইউ কাম হিয়ার। মানে কনভিন্স আসলে আমাকে সবসময় করতে হয়েছে, গৃহকর্মীদের করতে হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হয়েছে, বাবা মাকে করতে হয়েছে, শ্বশুর শাশুড়িকে করতে হয়েছে। মানে এটা পার্ট অফ দ্য জব আর কি। আচ্ছা, কিন্তু একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে বেশ খানিকটা বিনিয়োগের প্রয়োজন হয়। এর আগে আপনি বিভিন্ন বিনিয়োগ আপনি পেয়েছেন বিভিন্নভাবে খাতে, কিন্তু এই হ্যালো টাস্কের ক্ষেত্রে বিনিয়োগটা কোথা থেকে ছিল বা কিভাবে ছিল? আমরা অনেকগুলো ফান্ড রেজ করেছি আর কি। যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, যারা ইনভেস্ট করে, এদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলে। আমাদের বেশ অনেকজন অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, মোর দ্যান 10। আমরা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ড রেজ করেছি, সিঙ্গাপুর থেকে এক্সেলটিং এশিয়া নামে একটা ভেঞ্চার ক্যাপিটাল, সেখান থেকে ফান্ড রেজ করেছি, ইউকে থেকে ফান্ড রেজ করেছি, ইউএসএ থেকে ফান্ড রেজ করেছি। তো থ্রু আউট দ্য জার্নি এটা সামহাও আসলে আমরা শিখে ফেলেছি কিভাবে আসলে ফান্ড রেজ গুলো করতে হয়। এবং হ্যালোটাস তো স্টার্ট আপ, মানে টেকনোলজিক্যাল স্টার্ট আপ। বাংলাদেশে তো স্টার্ট আপ কালচারটা তৈরি হচ্ছে। আমরা এমনকি গভর্নমেন্টের একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, বাংলাদেশ স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। গভর্নমেন্ট সরাসরি আমাদের বিনিয়োগকারী, স্টার্ট আপ বাংলাদেশের থ্রুতে তারাও আসলে আমাদেরকে ইনভেস্ট করেছে। এরকম অনেকেই আসলে হ্যালোটাসকে ইনভেস্টার। বিশ্ব ব্যাংক, অক্সফাম থেকে আমরা অনুদান পেয়েছি, বিশ্ব ব্যাংকের সঙ্গে আমরা একটা প্রজেক্টের থ্রুতে কাজ করছি, সেখানে অনুদান পেয়েছি। কোন প্রজেক্ট সেটা? গৃহকর্মীদেরকে নিয়ে সম্ভবত 4000 গৃহকর্মীদের জীবন মান কতটা মানে উন্নতি হচ্ছে হ্যালোটাস আসার পরে, সেটা একটা রিসার্চ। আমি বলছিলাম যে আমার ট্র্যাডিশনাল লেখাপড়া সেভাবে করে আমি খুব একটা মনোযোগী ছিলাম না। আমরা প্রচুর ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু কাজ করি, তারা হ্যালোটাস নিয়ে রিসার্চ করে। মানে পিএইচডি স্টুডেন্ট আছে যারা হ্যালোটাস নিয়ে কাজ করছে আর কি সরাসরি। কেন্ট ইউনিভার্সিটি ফর এক্সাম্পল, ইউকে, ওরা আমাদেরকে নিয়ে কাজ করছে। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি কাজ করছে। আমি রিসেন্টলি একটা ফেলোশিপ করে এলাম ইউএসএ থেকে, টসন ইউনিভার্সিটি থেকে। মানে যদি লেখাপড়ায় ভালো ছিলাম না, বাট এই প্রফেশনাল ক্যারিয়ারটা আমাকে আসলে একাডেমিক্যালি হেল্প করছে। বাহ, চমৎকার। এখন পর্যন্ত তো বাজারে আপনাদের কোনো কম্পিটিটর তৈরি হয়নি? অনেকেই এসেছে, এখন নাই। মানে আসলে কি, সার্ভিসটা তো ভয়ঙ্কর টাফ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো জায়গাতে আপনাকে প্রতিবন্ধকতার স্বীকার করতে হবে। তো একটা লম্বা জার্নির প্রয়োজন, অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর। এই 4 বছর লেগে থাকার মতো মানসিকতা খুব কম মানুষের আছে। আর আমাদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যে সার্ভিসটা নিয়ে কাজ করি, এটা খুব একটা বললাম না কুল সার্ভিস না। মানে অনেকের স্বপ্ন থাকে না যে আমি আসলে গৃহকর্মীর কোম্পানি বানাবো, এই জন্য আমার কম্পিটিটর আসলে কম। সামহাও আসলে সেটা আমার জন্য তৈরি হবে, এটা তৈরি হতে হবে এবং হবে। যদি আরো 4 থেকে 5টা কোম্পানি না আসে, এই মার্কেটটা কিন্তু অনেক বড় হবে, সেটা আসলে হতে হবে। আমি চাই আরো কয়েক বছর পরে হোক। সেই জায়গা থেকে আপনাদের প্ল্যান কি যদি জানতে চাই, যে কম্পিটিটর আসলে তো আসলে তখন প্রতিযোগিতাটা অনেক বেশি বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের সার্ভিস, আপনাদের কি বলে সিকিউরিটি, একই সঙ্গে পেমেন্টের বিষয়টা সবকিছু মিলে কি ভাবছেন? আমি খুব একটা ভয় পাচ্ছি না, কারণ আমরা তো পায়োনিয়ার, আমাদের মার্কেটে অ্যাটলিস্ট 6 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। আমাদের যে পরিমাণ লার্নিং আছে, নতুন একটা কোম্পানির জন্য ওই লার্নিংটা
পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক লম্বা সময় লাগবে, ততদিনে তো আমরাও আগাবো। এবং হ্যালোটাসকের মতো কোম্পানির জন্য ফান্ড রেইজ করাটা খুব একটা ডিফিকাল্ট না, নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করাটা খুব একটা ডিফিকাল্ট না। বাংলাদেশে বেশিরভাগ স্টার্টআপ কোম্পানি আসলে প্রফিটেবল না, স্টার্টআপের ধরনও না এটা যে প্রফিটেবল কোম্পানি হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যালোটাস আসলে ভেরি সুন আসলে একটা প্রফিটেবল কোম্পানি হয়ে যাচ্ছে। তো এই ধরনের কোম্পানির জন্য আসলে বিনিয়োগ আকৃষ্ট করা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না। যে সময় প্রবাহের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সে সময়টা আসলে তরুণ সমাজ, যুব সমাজ চায় যে বিসিএস কমপ্লিট করে একটা ভালো জব করে একটা সিকিউরড লাইফ। এত চ্যালেঞ্জ, এত পরিশ্রম বা এত শঙ্কা নিয়ে আসলে ব্যবসা বা কাজ করতে কেউই ওইভাবে আগ্রহী হয় না। তো একজন উদ্যোক্তা হিসেবে আপনি সফলতার দিকে আমরা দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে জানতে চাই যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন কেন, বা এই সিদ্ধান্ত সাকসেসফুল করার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো কি কি ছিল? আই লাইক টু বিল্ড, আমার যে কোনো জিনিস বানাতে ভালো লাগে, সেটা একটা রিজন। মানে আমার এই এন্টারপ্রেনার পার্সোনালিটি ছোটবেলা থেকেই ছিল। দ্বিতীয়ত পড়ালেখায় তো খুব বেশি ভালো ছিলাম না, আমার অল্টারনেটিভ ক্যারিয়ারই হতে হতো। আমি ব্যাপারটা, আপনার প্রশ্নটাকে আমি আসলে যেভাবে দেখি, কিছু স্টুডেন্ট আছে যারা রিয়েলি ভালো একাডেমিক্যালি, তাদের ভালো করার সুযোগ আছে, তারা রিসার্চ করতে পারে, টিচিং প্রফেশনে যেতে পারে। আমাদের মতো যারা আসলে ধরেন খুব একটা ভালো স্টুডেন্ট না, কিন্তু সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা বিশ্বাস করেন? 100%। তো সেই জায়গা থেকে আপনি তো আপনার জায়গায়, আমার মনে হয় যে আমি একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে দেখে আমি তৃপ্তি পাচ্ছি, সেই জায়গা থেকে আপনার তৃপ্তির জায়গাটা কতখানি? আমার তৃপ্তির জায়গা অনেক, মানে আমি সুপার হ্যাপি। আচ্ছা, মানে আমি যদি 100 বার জন্ম নিতাম, আমি 100 বারই আসলে ব্যবসায়ী হতাম। ব্যবসা ঠিক, আই এম নট ড্রিভেন বাই মানি, টু বি ভেরি অনেস্ট। আমার আসলে নতুন জিনিস বানাতে ভালো লাগে। হ্যালোটাস প্রফিটেবল হয়ে গেলে আমি আরো নতুন কিছু করতে চাই, অনেক কিছু করতে চাই আসলে। মানে এই জীবন শেষ, সৃষ্টিতে ভালো লাগে। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমার অ্যাসপেক্ট থেকেই যদি আমি বলি, আমার ধারণা এরকম অনেক দর্শকরা বা আপনাদের যারা কাস্টমার রয়েছেন তারাও বলবেন, আপনারা সার্ভিসটা দিচ্ছেন ঘন্টা বেসিস, রাইট? কিন্তু একটা বাসায় কিন্তু 24/7 মানে 24 ঘন্টাই কাজ থাকে না। ধরেন আমার বাসায় সিনিয়র থাকতে পারে, আমার বাসায় আমার দুটো বেবি থাকতে পারে। এক্ষেত্রে আমি বলছি না যে আমার বেবি কেয়ার করবার জন্য কোনো গৃহকর্মী দরকার, বিষয়টা এমন নয়। একটা বাসায় 24/7 আমি বলতে পারি যে 4 থেকে 5 ঘন্টা কিংবা 6 থেকে 7 ঘন্টা কাজ থাকতে পারে, বাকি সময়টা নাও হতে পারে। কিন্তু এই কাজগুলো আবার অ্যাট এ টাইমও হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে আমার এখন হাফ অ্যান আওয়ারের জন্য কিছু কাজ জমেছে, এই কাজগুলো করতে হবে, তারপর একটা ব্রেক, তারপরে তো আবার কিছু কাজ, এরকম করে হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজের ডিমান্ডটা এরকম। যে যেটা বললাম যে ধরেন সিঙ্গেল ফ্যামিলি হলে সেটা একরকম, জয়েন্ট ফ্যামিলি বা কিংবা বাসায় যদি কোনো সিনিয়র থাকে বা কোনো বাচ্চা থাকে, সেক্ষেত্রে কাজের ধরনগুলো এরকম হয়। আপনারা কি এক্ষেত্রে আপনাদের কাস্টমারদের কাছ থেকে এই জাতীয় কোনো কমপ্লেন বা এই জাতীয় কোনো সার্ভিসের পেয়েছেন কিনা, যে এরকম সার্ভিসটা আপনাদের হতে পারে কিনা, বা আপনারা ভাবছেন কিনা শুধুমাত্র ঘন্টা বেসিস না হয়ে বিষয়টা? টুকটাক পেয়েছি, ভাবছিও, কিন্তু মানে ইটস এ ট্রিকি প্রবলেম টু সলভ। কারণ আমরা যে গৃহকর্মীটাকে কোনো একটা বাসায় 10 ঘন্টার জন্য অকুপাইড করছি, হতে পারে সে 2 ঘন্টা কাজ করছে, বাট শি ইজ অকুপাইড ফর 10 আওয়ার্স। মানে তাকে আমার ওই 10 আওয়ার্সের জন্যই কম্পেনসেট করা উচিত, কিন্তু কাস্টমার তো কাজ করাচ্ছে 2 ঘন্টা। তো সেক্ষেত্রে আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, এখনো আমার কাছে সলিউশন নেই। আমরা এটা নিয়ে ভাববো, ডিবেট করব, ব্রেনস্টর্ম করব, যদি মানে কিছু একটা বের হয় তাহলে নিশ্চয়ই আমরা। আপনি বলছিলেন যে হ্যালোটাস্ক নিয়ে আপনারা অনেক ধরনের পরিকল্পনা করছেন, আপনাদের গৃহকর্মী সেবা সেটি তো রয়েছেই, এর বাইরে আর কি কি সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, কি কি সেবা? খুবই তাড়াতাড়ি যেটা করতে চাই সেটা হচ্ছে বেবি কেয়ার সার্ভিসটা লঞ্চ করতে চাই। একজন মানুষ আপনার বাসায় গিয়ে আপনার বাচ্চাকে যেমন দেখাশোনা করবে, তাকে টুকটাক লেখাপড়াও শেখাবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এল্ডারলি কেয়ার গিভার যে জবটা, বয়স্ক বাবা মাদের দেখাশোনার জন্য, এটা একটা খুবই ক্রাইং নিড। এই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। নার্সিং সার্ভিস যেগুলো এখন চলছে, নার্সিং সার্ভিস একটু রিলায়েবল, মানে সিকিউর, এই জায়গাগুলোতে আসলে কাজ করতে চাই। হ্যালোটাস মূলত আসলে কেয়ার গিভিং প্ল্যাটফর্ম হতে চায়। যেহেতু আমরা এই কমিউনিটিটাকে কানেক্ট করতে পারি, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের কানেক্টিভিটি টুলটা। আমরা যে কোনো ধরনের ওয়ার্কারকে কানেক্ট করতে পারি আসলে, কিন্তু আমরা হতে চাই কেয়ার গিভিং প্ল্যাটফর্ম। আচ্ছা, যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো কি কোনো প্রস্তুতি শুরু করেছেন, নাকি একদমই পরিকল্পনা জায়গাটায় রয়েছে? না, আমরা প্রস্তুতিও শুরু করেছি। আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোর সাথে কাজ করতে শুরু করেছি, কিভাবে আমরা বেবি কেয়ারের জন্য ট্রেন আপ করতে পারি। নার্সিং ইনস্টিটিউটগুলোর সাথে আমাদের পার্টনারশিপ চলছে, তাদেরকে যাতে সরাসরি আমাদের প্ল্যাটফর্মে জব প্লেসমেন্ট করতে পারি। পাশাপাশি বললাম আমরা নিজেরাও একটা ট্রেনিং সেন্টার করার চেষ্টা করছি। খুবই তাড়াতাড়ি, প্রবাবলি এই বছরের ভেতরেই আমরা এই সেবা দুটো আসলে লঞ্চ করব। বেবি কেয়ার বা নার্সিং দুটোই তো আসলে একটু শিক্ষিত ছেলেমেয়ে প্রয়োজন, রাইট? সেক্ষেত্রে আপনারা কি
মানে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ পড়ুয়া স্টুডেন্ট তাদেরকে অ্যাসাইন করতে চাচ্ছেন, মানে আপনাদের প্রসেসটা যদি একটু আমাদের শুনি। পরিকল্পনাটা সেরকমই। আমাদের বাংলাদেশে ভাইয়া যেটা বললো, অনেক শিক্ষিত মানুষ আছে, মানে আমরা হয়তো সার্টিফিকেটটা পেয়েছি কিন্তু চাকরির বাজার, আমি কিন্তু সেই চাকরিটা পাচ্ছি না। এবং আমি সম্ভবত, আমি যদি বলি যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা মেয়ে ব্যাচেলর শেষ করে সে কি বেবি কেয়ার হতে চায় কিন্তু না। আসলে আমরা সেই স্টিগমাটা ভাঙতে চাই। আমি যদি তাকে 15 থেকে 20,000 টাকা আর্নিং অপরচুনিটি দিতে পারি এবং আমি তাকে সম্মান দিতে পারি, ডিগনিটি দিতে পারি, তাহলে হোয়াই নট। দেশের বাইরে তো হচ্ছে, দেশের বাইরে তো মানুষ পিএইচডি স্টুডেন্টরাও তো আসলে ক্লিনারে কাজ করছে। ওই কালচারটা যদি সামহাও আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই বেকারত্ব সমস্যাটাও দূর হয়ে যাবে। এবং আমাদের মতো যারা মানে ওয়ার্কিং ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই আসলে কাজ করে, তাদের কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। তারাও কিন্তু এই হেল্পটা পাবে। তারা হয়তো অফিসে কাজ করছে, পাশাপাশি বাসাটা টেক কেয়ার করার জন্য কে একজন আছে। একদম শেষ মুহূর্তে শেষ একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ আসলে, আপনি যেহেতু একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, বাংলাদেশের পারিপার্শ্বিক পরিবেশ এবং সবকিছু মিলে আসলে কতটা ব্যবসা বান্ধব, এবং একই সাথে যারা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় তাদের জন্য কি পদক্ষেপ, কি প্রস্তুতি, কি মানসিকতা নিয়ে আসলে সামনে এগোনো দরকার, আপনার জায়গা থেকে শুনতে চাই। বাংলাদেশকে আমি মনে করি একটা গোল্ড মাইন। কারণ বাংলাদেশে অনেক প্রবলেম, যেখানে অনেক বেশি প্রবলেম সেখানেই না আপনি সলিউশন চিন্তা করতে পারবেন। এটা একটা গুড সাইড। ব্যবসা বান্ধব কিনা, এখনো খুব একটা ব্যবসা বান্ধব না, এখনো না, মানে লং ওয়ে টু গো। বাট আস্তে আস্তে তো হচ্ছে। আমাদের এই গভর্নমেন্ট থেকে আসলে স্টার্ট আপ নিয়ে প্রচুর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো সেগুলো আসলে নতুন উদ্যোক্তাদের জন্য আসলে খুব বেশি হেল্পফুল। আমি মনে করি যে আলটিমেটলি যারা একটু ক্রিয়েটিভ, যারা বেটার দেন এভারেজ, তাদের আসলে ব্যবসায়ী হওয়া উচিত, উদ্যোক্তা হওয়া উচিত। ইট ডাজন্ট হার্ট। তারা যদি আসলে এই সেক্টরে আসে, নির্ভয়ে আসা উচিত। বাংলাদেশ থেকে শুরু করবে, লাগলে সে দেশের বাইরে গিয়ে ব্যবসা করবে, গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করবে, গ্লোবাল এন্টারপ্রেনার হবে। তো সেই স্বপ্নটা নিয়ে আসলে আসা যেতেই পারে। এক কথায় অমিত সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, আপনার কথায় যেটি আসলো। আমরা চলে এসেছি একদমই শেষ পর্যায়ে। আপনি যদি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। রাঙা সকালের দর্শকদেরকে বলতে চাই, সৃষ্টিশীল হওয়া উচিত। আপনি যদি একজন সৃষ্টিশীল মানুষ হন, আপনি যদি নতুন করে চিন্তা করতে পারেন, তাহলে যে কোনো নতুন সিদ্ধান্ত, যে কোনো নতুন ইনিশিয়েটিভ আপনি নিতেই পারেন। সাহসী হন, জীবনে আপনার জন্য অনেক এক্সাইটিং কিছু অপেক্ষা করছে।